আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমরা পড়ব জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুইটা টপিক। একটি হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র, অপরটি হচ্ছে যৌগিক বা জটিল অণুবীক্ষণ যন্ত্র। তো আমরা প্রথমে জেনে নেই যে এই যে সরল অণুবীক্ষণ যন্ত্র, জটিল অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, বীক্ষণ মানে দেখা, তার মানে কি দাঁড়াচ্ছে? ক্ষুদ্র জিনিস দেখার যন্ত্র। তাহলে সংজ্ঞাটা আমরা দিতে পারি, যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখা যায় তাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র। কি সংজ্ঞাটা আমরা বলতে পারবো না? যে যন্ত্রের সাহায্যে ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখা যায় তাকেই বলা হয় অণুবীক্ষণ যন্ত্র। এই অণুবীক্ষণ যন্ত্র দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র, আরেকটা হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্র। তো সরল অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে, জটিল অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে, সেগুলো আমরা জানবো। প্রথমে আমরা সরল অণুবীক্ষণ যন্ত্রটাকে আগে বিস্তারিত আলোচনা করব, তারপর এটাতে যাব। তো সরল অণুবীক্ষণ যন্ত্র ভেরি সিম্পল, কথা থেকেই বোঝা যাচ্ছে যে সরল। এই সরল অণুবীক্ষণ যন্ত্রে মূলত থাকে একটি উত্তল লেন্স। কি বললাম? সরল অণুবীক্ষণ যন্ত্র মানে কি? মূলত হচ্ছে একটি উত্তল লেন্স। দেখো, এই যে আমার হাতে তোমরা একটা উত্তল লেন্স দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা উত্তল লেন্স। হ্যাঁ, তোমরা জানো যে লেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। যে লেন্সের মধ্যভাগ মোটা, এটা কিন্তু মাঝখানে মোটা আর প্রান্তের দিকে কি সরু, এরকম একটা লেন্সকে বলা হয় উত্তল লেন্স। আর এই মূলত একটা উত্তল লেন্সই হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। তো এই লেন্সের মাধ্যমে কিভাবে ছোট জিনিসকে বড় করে দেখা যায়? দেখো, এই যে তোমরা আগের ক্লাসেও দেখছো বিষয়টা, আজকে এখানে সহজেই বুঝতে পারবে আশা করতেছি। এই যে একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের যে ফোকাস দূরত্ব আছে, প্রত্যেকটা লেন্সেরই কিন্তু এক একটা ফোকাস দূরত্ব আছে। ধরো একটা লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। হ্যাঁ, যে এটা একটা লেন্স, তার ফোকাস দূরত্ব হচ্ছে ধরো এই পর্যন্ত। এই ফোকাস দূরত্বের চাইতেও কম দূরত্বে যদি কোনো একটা বস্তুকে আমরা স্থাপন করি, এখানে পিকেও একটা বস্তু স্থাপন করেছি, তাহলে ফোকাস দূরত্ব এইটুকু, তার চাইতে কম দূরত্বের মধ্যে স্থাপন করছি। যদি কোনো লেন্সের ফোকাস দূরত্বের চাইতে কম দূরত্বে কোনো একটা বস্তুকে আমরা রাখি, সেটা যেহেতু অণুবীক্ষণ যন্ত্র ক্ষুদ্র জিনিসই রাখবো, তাহলে সেই বস্তুটার একটা বড় বিম্ব গঠিত হয়। দেখো, বিম্বর সংজ্ঞা তোমরা জানো, কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেটাই কিন্তু বিম্ব। তো বিম্ব গঠন করতে গেলে কমপক্ষে কি লাগে? আমাদের দুইটি আলোকরশ্মি না, কারণ মিলিত হয়। আমি যদি বলি আমার সাথে অন্য লোকের মিল একটা রাস্তায় দেখা হয়েছে, মিলিত হয়েছে, তাহলে মিলিত হইতে গেলে কিন্তু কমপক্ষে দুইজন, তিনজনে মিল হইতে পারি, পাঁচজনে মিল হইতে পারি। এরকম আলোক রশ্মি মিলিত হওয়া, অপসৃত হইতে হলে কমপক্ষে দুইটা রশ্মি হতে হবে, আর সে বেশি হলেও চলবে। তাহলে এইখানে পি থেকে আলোক রশ্মি আমরা নিলাম, পি থেকে একটা আলোক রশ্মি প্রধানকের সমান্তরালে নিলাম, আরেকটা নিলাম আলোক কেন্দ্র বরাবর। তোমরা অলরেডি আসিতেও পড়ছো আলোক কেন্দ্রের সংখ্যা। আলোক কেন্দ্র বরাবর আলো গেলে কিন্তু সেটা সরাসরি চলে যায়, আর প্রধানকের সমান্তরালে বাড়াইলে অবশ্য ওইদিকে ফোকাস দেওয়া যায়। লেন্সের কিন্তু প্রধান ফোকাস দুইটি, এই পাশে একটা, এই পাশে একটা। তো যাই হোক, আমরা মানে এইখানে দেখতে পাচ্ছি যে এই দুইটা আলোক রশ্মি এখানে প্রতিসরিত হওয়ার পর সামনের দিকে দেখা গেছে যে আর মিলিত হয় না, এদেরকে পিছন দিকে বর্ধিত করলে আমাদের কিন্তু পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে। মানে পি ড্যাশ থেকে যে লম্ব টানি পি ড্যাশ কিউ ড্যাশ, এই পি ড্যাশ কিউ ড্যাশটাই হচ্ছে পি কিউ আর কি একটি বিবর্ধিত, দেখার চাইতে বিবর্ধিত মানে বড়, বিবর্ধিত অবাস্তব। অবাস্তব মানে কি? আলোক রশ্মি যেখানে সত্যিকারে মিলিত হয় না, মনে হয় যেন ওইখানে থেকে আসতেছে, ওইখানে আসছে, এরকম। তাহলে এই পি কিউ একটা বস্তু, তার একটা বিম্ব পাইলাম পি ড্যাশ কিউ ড্যাশ, এর চাইতে কিন্তু আমাদের বড়। তাহলে সেটা হলো কি? অবাস্তব। সোজা বা সিধা, কোনো বইয়ে সোজা লেখে। তাহলে এটা যেদিকে দেখো শীর্ষবিন্দু উপরে আছে, এটা উপরেই আছে। এটা আবার বাস্তব বিম্ব কিন্তু উল্টে যায়, এটা পরে আমরা আলোচনায় আসবো ওই জটিল অণুবীক্ষণ যন্ত্রে। তাহলে এইখানে এই বস্তুটার কিন্তু একটা কি অবাস্তব
সিধা বা সোজা এবং বিবর্ধিত বিম্ব গঠিত হয়েছে। তাহলে এই ক্ষুদ্র বস্তুটাকে আমরা বড় দেখব। এখন এই যে সরল অনুবীক্ষণ যন্ত্র আমরা পড়তেছি, এটা আসলে কোথায় কাজে লাগবে এটাও আমাদের একটু নলেজ রাখা দরকার। দেখো তোমরা মেডিকেলে গেলে তোমরা জানো যে নাক কান গলা বিভাগ আছে। নাকের, কানের, গলার যদি সমস্যা হয় আমরা ডাক্তারের শরণাপন্ন হই। হ্যাঁ, আমি নিজেও একবার গিয়েছিলাম। সেইখানে কিন্তু ডাক্তার, মনে করো তোমার কানের মধ্যে ব্যথা করতেছে বা নাকের সমস্যা, গলায় সমস্যা, এরকম সমস্যা, তাহলে আমরা কানের ভিতরে যে গেলে ডাক্তারকে দেখাইতে চাই, কানের ভিতরে ছিদ্র আছে ঠিক আছে, কিন্তু এই ছিদ্র তাকাইলে এত গভীরে কিন্তু তাকায় সরাসরি দেখা যায় না। যখন এরকম একটি উত্তর লেন্স দিয়ে ডাক্তার সাহেব কানে দেখবে, তখন কিন্তু ভিতরের যে কানের ছিদ্রটা সেটা কিন্তু তার চাইতে 3 গুণ 4 গুণ 5 গুণ বড় দেখা যায়। তো বড় হইলে তাহলে ওর ভিতরে কোথায় ইনফেকশন হয়েছে, ইনফেকশনের ধরনটা কেমন সেটা উনি বুঝতে পারবে এবং ওই অনুযায়ী কিন্তু উনি ওষুধ প্রেসক্রাইব করবে। আমরা সেটা পরবর্তীতে যেটা সেবন করে আমরা ভালো হয়ে যাই। তো এরকম তাহলে আমরা দেখলাম যে একটা নাকের, কানের, গলার এরকম ডাক্তাররা কিন্তু এটা অহরহ ব্যবহার করে না। এছাড়া দেখো অনেক সময় আমরা দেখি যে অনেকে হাত দেখে বলে যে তোর ভাগ্যে এরকম আছে, এরকম আছে, স্টেশনে দেখি, বাস স্ট্যান্ডে দেখি এরকম, তারাও কিন্তু এরকম সরল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে। এছাড়া দেখো যারা জমি মাপার কাজ করে, ভূমিতে কাজ করে, ভূমি মানে হিসাব নিকাশ করে, জমির যে নকশাগুলো আছে অনেক সময় খুবই ক্ষুদ্র ক্ষুদ্র নকশা থাকে, ওর মধ্যে স্কেল বা কাঁটা বসিয়ে কিন্তু জমির দৈর্ঘ্য, প্রস্থ মাপে ক্ষেত্রফল হিসাব করতে হয়। একটু এদিক সেদিক হলে জমির পরিমাণ কিন্তু চেঞ্জ হয়ে যায়। কাজেই ওইখানে কাঁটাটা সঠিকভাবে বসানোর জন্য যারা জমি পরিমাপ করে, হ্যাঁ, তারা কিন্তু এরকম একটা সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ধরে ওই ম্যাপটাকে বড় করে দেখে জমির সঠিক ক্যালকুলেশন করতে পারে। এছাড়া তোমরা এরকম ফিজিক্স ল্যাবে দেখছো বার্নিয়ার স্কেল এবং প্রধান স্কেল এগুলার পার্ট নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে বার্নিয়ার স্কেলে পার্ট, আমরা বার্নিয়ার স্কেলে পার্ট নিতে যাই, তোমরা ইয়াং গুণাঙ্কের হয়তো প্র্যাকটিক্যাল করছো অলরেডি। তো ওইখানে দেখছো তোমরা যে বার্নিয়ার স্কেলে পার্ট নিতে যায়, কেউ বলে যে 5 নাম্বার দাগের সাথে মিলছে প্রধান স্কেলের, কেউ বলে 6 নাম্বার দাগের সাথে মিলছে। কারণ এত সূক্ষ্ম দাগগুলো যে কারো কাছে একটু এদিক সেদিক, একটু এদিক থেকে তাকালে একটা মনে হয় আর একটা মনে হয়। ওই অবস্থায় তুমি যদি এইরকম একটা সরল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করো, তাহলে সেইখানে কিন্তু তুমি সেটাকে আর বড় করে দেখে নিখুঁতভাবে পার্টটা নিতে পারবা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরল অনুবীক্ষণ যন্ত্র আমাদের দরকার আছে, যে ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখার জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো দরকার। তো এটা গেল। তো এখন এটা দিয়ে কত গুণ বড় করা যাবে একটা লেন্স দ্বারা, এটা আমরা কীভাবে হিসাব নিকাশ করতে পারবো, কত প্রকার দূরত্বের লেন্স দিলে কত গুণ বড় পাবো, এটা আমাদের জানা দরকার। এর জন্য একটা বিবর্ধনের সমীকরণ তৈরি করব, তারপরে ওটাতে আমরা ক্যালকুলেশন করব। তো এটা আপাতত মুছে ফেলতেছি, একটু পরে ওইটাতে যাব। এখন আগে সরল অনুবীক্ষণ যন্ত্রটা আগে কাজটা শেষ করি। তো সরল অনুবীক্ষণ যন্ত্রের আমাদের শিরোনাম দিলাম যে বিবর্ধন। বিবর্ধন মানে কত গুণ বড় করতে পারে তার একটা হিসাব আমরা করব। তো আমরা এইখানে একটু আগে আলোচনায় বলছি যে সরল অনুবীক্ষণ যন্ত্র মূলত হচ্ছে একটি উত্তর লেন্স। তো লেন্সের কিন্তু একটা সাধারণ সমীকরণ আছে, আমি যেটা জানি তোমরা এসসিতেও পড়ে আসছো, হ্যাঁ, ইন্টারমিডিয়েটেও দরকার আছে। তো সেটা হচ্ছে আমরা জানি 1/b + 1/u = 1/f। বলো, তোমরা নিশ্চয়ই জানো এইখানে ইউ দ্বারা কি বোঝায়, বি দ্বারা কি বোঝায়, এফ দ্বারা কি বোঝায়। এখানে বি দ্বারা হচ্ছে বিম্বের দূরত্ব। আচ্ছা, চিত্র দেখে বলো তো তাহলে এখানে বিম্বের দূরত্ব কোনটা? হ্যাঁ, এখানে কিন্তু চিহ্নের কিছু নিয়ম আছে, কিছু এগুলো প্রথা আছে। আমরা বলবো একটু সিম্পল একদম বিষয়, যে সকল দূরত্ব পরিমাপ করতে হবে লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র থেকে। এই যে লেন্সের আলোক কেন্দ্র ও, তাহলে এইটা হলো বস্তু, এটা হচ্ছে বিম্ব। তাহলে আমার বিম্বের দূরত্ব বলতে কিন্তু ও কিউ ড্যাশ, আর বস্তুর দূরত্ব বলতে কিন্তু আমাদের ও কিউ। সকল দূরত্ব কোন জায়গাতে মাপতে হবে? আলোক কেন্দ্র থেকে মাপতে হবে। তাহলে আমাদের এইখানে ও কিউ ড্যাশ, এটা হচ্ছে বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব আমরা বি দিয়ে প্রকাশ করি। এটা প্রচলিত অর্থ বহন করে যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে এটা ব্যবহার হয়ে আসছে। এইভাবে ইউ দ্বারা হচ্ছে বস্তুর দূরত্ব, এখানে ও কিউ কিন্তু বস্তুর দূরত্ব, এফ দ্বারা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব। তো যাই হোক, আমরা এখানে বিবর্ধন বের করতে চাই, যন্ত্রের বিবর্ধনের সমীকরণ। আমরা আসি, দেখো সবাইকে যদি বি দ্বারা গুণ করে দিই, বি দ্বারা এখানে গুণ করলে বি কাটা যাবে,
তাহলে 1 প্লাস পাচ্ছি ভি বাই ইউ ইকুয়াল টু হচ্ছে কি ভি বাই এফ। তাহলে এটা লিখতে পারি কিনা মাইনাস বি বাই ইউ ইকুয়াল টু 1 মাইনাস বি বাই এফ। সাইড চেঞ্জ করে নিলাম, মনে মনে ধরো এটার এদিকে দিলাম আর এটার এদিকে দিলাম, তাহলে 1 মাইনাস বি বাই এফ ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ, পুরো আবার এটা লিখলাম। এই যে মাইনাস বি বাই ইউ এটাই কিন্তু বিবর্ধন। হ্যাঁ, তাহলে সুতরাং এম ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ডি বাই তোমার এফ। এইখানে এটা বিবর্ধন। বিবর্ধন ইংরেজি হচ্ছে ম্যাগনিফিকেশন। বিবর্ধন ইংরেজি কি বললাম? ম্যাগনিফিকেশন। তাই ম্যাগনিফিকেশনের প্রথম অক্ষর কি? এম। এই কারণে বিবর্ধনটি এম দ্বারা প্রকাশ করে, বিবর্ধনটি এম। এখন এই যে কার বদলে লিখলাম, বিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্বের অনুপাতকেই বিবর্ধন বলে। এখান থেকে একটা কিন্তু সংজ্ঞাও শিখে ফেললাম। হঠাৎ হঠাৎ আমাদের এই জ্ঞানমূলক আসে যে বিবর্ধন কাকে বলে। বিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে কি বলা হয়? বিবর্ধন। তো এখন কথা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য বললাম, এইখানে আছে কিন্তু বিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্ব। বিম্বের দৈর্ঘ্য আর বিম্বের দূরত্ব, বস্তুর দৈর্ঘ্য আর বস্তুর দূরত্ব কি এক জিনিস কিনা? উত্তর হচ্ছে না, তবে তাদের অনুপাত এক জিনিস। আমি চিত্রের মধ্যে তোমাদের বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি। দেখো এই চিত্রের মধ্যে বলো বস্তুর দৈর্ঘ্য কোনটা? বস্তুর দৈর্ঘ্য হচ্ছে পি কিউ, কিন্তু বস্তুর দূরত্ব বলতে কিন্তু ও কিউ। আমি যদি বলি এইখান থেকে তাল গাছটার দূরত্ব কত, তাহলে আমার এইখান থেকে কি তাল গাছের কি শীর্ষভাগের দূরত্ব মাপবো না গোড়ার দূরত্ব মাপবো? আমরা কিন্তু ঘুরি। তাহলে এইখানে প্রধান অক্ষ বরাবর সব দূরত্ব সবসময় মাপা হয়। তাহলে এখানে ও কিউ হচ্ছে বস্তুর দূরত্ব, কিন্তু বস্তুর দৈর্ঘ্য হচ্ছে পি কিউ। এরকম বিম্বের দূরত্ব হচ্ছে ও কিউ ড্যাশ, কিন্তু বিম্বের দৈর্ঘ্য পি ড্যাশ কিউ ড্যাশ। এখন মূলত বিম্বের সংজ্ঞা হচ্ছে তোমার এই বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। হ্যাঁ, বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। দেখো এটা বড়, এটা ছোট হয়। তো এটা একটা ক্যালকুলেশন করে সহজেই দেখানো যায়। দেখে আজকেও দেখা দিতে পারি যে বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাত যা আসে, বিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্বের অনুপাত তাই আসে। দেখো এই বড় বাই ছোট, এখানে ওই বড় বাই ছোট, রেজাল্ট একই আসে। তো যাই হোক, আমরা আপাতত এইটুকু জানলাম। এই আরেকটা বিষয়ে বলতে পারো যে বিবর্ধনের একক কি? বিবর্ধনের কিন্তু কোনো একক নাই, কারণ একই জাতীয় দুইটি রাশির অনুপাত, একই জাতীয় দুইটি রাশির অনুপাত। এটাও বিম্বের দৈর্ঘ্য, এটা বস্তুর দৈর্ঘ্য, এটা বিম্বের দূরত্ব, বস্তুর দৈর্ঘ্য, একই অনুপাত, কাটা যাবে, এখানে কোনো একক পাওয়া যাবে না। ওকে, এটা আমরা কিন্তু সরলানুবীক্ষণ যন্ত্রের প্রাথমিক বিবর্ধন পেয়ে গেলাম। এখন এটা চিত্রে এইখানে আরেকটা কথা বলি, এই সাইড বললাম 1 বললাম, এইখানে কিন্তু মাইনাস বি এর বদলে দিছি ডি। মাইনাস বি এর বদলে ডি। বি বলতে বিম্বের দূরত্ব। আমরা চিহ্নের প্রথাতে জানবো সকল অবাস্তব দূরত্ব কিন্তু মাইনাস চিহ্ন যুক্ত হয়, আর সকল বাস্তব দূরত্ব কিন্তু প্লাস চিহ্ন যুক্ত হবে। তাহলে এইখানে বিম্বটা যে গঠিত হয়েছে বলতো, বাস্তবে গঠিত হয়েছে না অবাস্তব গঠিত হয়েছে? এখানে কিন্তু প্রকৃতপক্ষে আলো মিল হয় না, কাজে অবাস্তব। তাহলে এইখান থেকে যে এর দূরত্বটা সেটাই কিন্তু কি মাইনাস বি, এই দূরত্বটাই কিন্তু মাইনাস বি। এখন আমরা এই ডি দিয়ে কি বুঝি সেটা একটা কথা বলি। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, তোমরা এটাও এসিতে পড়ছো, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব আর স্পষ্ট দর্শনের দূরতম দূরত্ব। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কি? আমরা যদি কোনো একটা বস্তুকে দেখতে চাই, একটা অক্ষর যতই কাছে আনি কাছে আনি কাছে আনি স্পষ্ট দেখি, কিন্তু আরও কাছে নিলে কিন্তু সেটা এক পর্যায়ে কি অস্পষ্ট হয়ে যায়। তাহলে অস্পষ্ট হয়েছে, তাহলে নিকটে আনতে আনতে সবচাইতে নিকটে যে দূরত্বে সবচাইতে ভালো স্পষ্ট দেখি সেটাকে আমরা বলি কি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। এটা স্বাভাবিক চোখের জন্য, যারা আমরা চশমা ব্যবহার করি না তাদের জন্য হচ্ছে কি 25 সেন্টিমিটার। তাহলে আমরা সাধারণত তার নকশা যখন দেখবো, হাত দেখবো, নাক কান গলা দেখবো, আমরা তো এমনভাবে দেখবো এটা দিয়ে যে দেখতে দেখতে যাতে যে এখানে কি হাতটা সবচাইতে বেশি কি স্পষ্ট দেখা গেলে আর একটু কাছে গেলে স্পষ্ট হয়, দূরে গেলে, তাহলে একজন জায়গায় দেখবো যাতে সবচাইতে কি স্পষ্ট দেখা যায়। তবে আমরা তো এই বিম্বের দূরত্ব মাপবো লেন্স থেকে, কিন্তু চোখ তো এই লেন্স থেকে একটু হলেও দূরে থাকে। তাহলে আর যদি এটা চোখটা একবারে প্রায় লাগালাগি অবস্থায় কাছাকাছি অবস্থায় থাকে, তাহলে মাইনাস বি এর বদলে ডি দেওয়া যাবে। এখানে ডি হচ্ছে, ডি এর মিনিং বলে দিতেছি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, যেটার মান হচ্ছে কত 25 সেন্টিমিটার। একটু নলেজে রাখার জন্য আছে। এখন যদি
তাহলে চোখ থেকে লেন্সের একটা দূরত্ব থাকে, মানে বেশ একটু দূরত্ব বজায় রাখে, অনেক সময় ডাইরেক্ট একবারে চোখটা লেন্সের কাছে লাগায় দেখে না, তাহলে এক্ষেত্রে কিন্তু এখানে একটু দূরত্ব থাকতে পারে। যদি চোখ ও লেন্সের মধ্যবর্তী দূরত্ব এ হয়, তবে দেখো এই -b আর এ মিলে কিন্তু তখন স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হবে। তবে -b + a সমান হচ্ছে d, কারণ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কোন জায়গাতে মাপতে হয়? চোখ থেকে। যে সবচাইতে কাছে যেখানে রাখলে চোখ সবচাইতে স্পষ্ট দেখবে, তাহলে চোখ থেকে এখানে বিম্বটা গঠিত হয়েছে, এটা স্পষ্ট করে দেখব। তাহলে এই বিম্বের দূরত্ব আরও চোখ থেকে লেন্সের দূরত্ব, এই দুইটাই যোগ করে মিলে কিন্তু স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। আর চোখ যদি এটার সাথে লাগালাগি থাকে তাহলে -b যে কথা, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব একই কথা। তাহলে আমরা বলতে পারি যে -b = কিন্তু d - a। তাহলে এই যে সমীকরণটা একটু আগে আমরা পাইছিলাম, এটা যদি 1 নাম্বার বলি তখন এই 1 নাম্বার সমীকরণটা কিন্তু বদলে যাবে। তাহলে 1 নাম্বার সমীকরণটা কি বদলে, এটার জায়গায় যদি আমরা লিখি m = এটা হবে 1 + d - a/f। হ্যাঁ, এই যে -b/a মানে m, 1 তো 1 থাকলো, ওই যে -b এর বদলে, হচ্ছে d - a, আর f তো f থাকলো। এটাতে এটাই আমাদের ফাইনাল সমীকরণ। এইখান থেকে কিছু বিষয় অনুধাবন করার আছে, যেগুলো MCQতে প্রশ্ন করে, যে বিবর্ধন কখন সবচাইতে সরলন বীক্ষণ যন্ত্রে বেশি পাওয়া যাবে? যখন এর মান সবচাইতে কি হবে? কম হবে। এর মান মানে কি? লেন্স থেকে চোখের দূরত্ব। তাহলে লেন্স থেকে চোখের দূরত্ব এর মান যদি কম হয়, তাহলে কম বিয়োগ হইলো, তাহলে কম বিয়োগ হওয়া মানে ফলাফলটা কি? বেশি থাকলো, তাহলে বিবর্ধনটা কি আমরা বেশি পাইলাম। আর এর মান যত বেশি থাকবে, আমরা দূরের চোখটা লেন্স থেকে যত, মনে করো লেন্স থেকে আমার চোখ আরও দূরে নিলাম, তাহলে কিন্তু আমি এত বড় দেখতে পাবো না। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এফ এর মান কম হইলেও কিন্তু বিবর্ধন আমরা কি বেশি পাবো। এটা কম হইলে কম দিয়ে ভাগ মানে ফলাফল বেশি। তাহলে এখানে এমন একটা লেন্স নিয়ে কাজ করা দরকার যার ফোকাস দূরত্ব কম। এগুলো বহুপদী অবজেক্টিভে প্রশ্ন করতে পারে। এছাড়া এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার প্রয়োগমূলকেও করে। আমরা যদি এই ধরনের একটা প্রয়োগমূলকের অঙ্ক করে আসি তাহলে কেমন হয় দেখো। এখানে আমরা লিখি লেখো, তোমরা প্রশ্নটা লেখো যে 1 নম্বর গাণিতিক, যে 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স থেকে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে বিম্ব গঠিত হলো বা গঠিত হলে কত গুণ ভি বর্ধিত বিম্ব পাওয়া যাবে এরকম প্রশ্ন। সঙ্গে আরো বলে দিল যে লেন্স ও চোখের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এরকম একটা মান দিয়ে দিল, লেন্স ও চোখের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার, এরকম দেওয়া থাকলো।
তাহলে উত্তরে আমরা আসি। আমরা যে কোনো অঙ্ক করব আগে যা যা দেওয়া আছে এগুলো সাজাবো। দেখো ফোকাস দূরত্ব দেওয়া আছে, এখানে ফোকাস দূরত্ব লিখবো। ফোকাস দূরত্বটা কি দিয়ে প্রকাশ করি আমরা? এফ দ্বারা। হ্যাঁ, সামনে বাংলা লিখে দেওয়াটা উত্তম, ফোকাস দূরত্ব এফ। আমরা জায়গার কারণে লিখলাম সংক্ষেপে। আচ্ছা, আরেকটা হলো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বলছে, তার এখানে ডি এর মান আমরা ব্যবহার করব। সাধারণত সবসময় স্পষ্ট নিকটতম দূরত্ব গঠন করা হয়। এটা কত? 25 সেন্টিমিটার। আরেকটা বলছে লেন্স আর চোখের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। তো লেন্স আর চোখের মধ্যবর্তী দূরত্ব আমরা কি দিয়ে প্রকাশ করি? এ। তাহলে এ সমান হচ্ছে 10 সেন্টিমিটার। বিবর্ধন কত? তাহলে আমরা কি জানি? একটু আগেই পড়েছি, আমরা জানি বিবর্ধনে m = 1 + d - a/f। তো ক্যালকুলেশন করে উত্তরটা আমাকে জানাও। নেক্সট পড়াতে আমি এই সুযোগে আসি, তোমরা একটু ক্যালকুলেশনটা 1 মিনিটে করে ফেলো। কত আসছে উত্তরটা জানায় দাও। আচ্ছা দেখো, এবার আমরা আসতেছি জটিল অনুবীক্ষণ যন্ত্র। জটিল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তো আমরা একটু আগে বললাম যে ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখা যায়, তাহলে আবার জটিলটা দরকারটা কি? হ্যাঁ, যদি বস্তু অতি ক্ষুদ্র হয় তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটা দেখার উপযোগী অনেক ক্ষেত্রে করা সম্ভব হয় না। হ্যাঁ, আমরা বললাম যে যেমন কানের ছিদ্রটাকে বড় করে দেখা যায় সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। কানের ছিদ্রটাও তাও তো মোটামুটি একটা পুরুত্ব আছে, নাকের ছিদ্র, গলার ছিদ্র, এটা দেখা যায়। কিন্তু এমন হয় যেমন আমরা এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এমিবা, এরকম ক্ষুদ্র যে অণুজীব আছে, এত ক্ষুদ্র অণুজীব, এটা কিন্তু তখন এটাকে দেখার মতো, মানে ওটার আকার আকৃতি গঠন দেখার মতো করা সরল অনুবীক্ষণ যন্ত্রের পক্ষে সম্ভব হয় না। সে সকল ক্ষেত্রে আমাদের জটিল অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা। তার মানে কি বললাম? বস্তু যদি আকারে অতি ক্ষুদ্র হয় তাহলে তাকে দেখার উপযোগী করার জন্য আমাদের কি জটিল অনুবীক্ষণ যন্ত্র দরকার। এই যন্ত্র আর ওই যন্ত্রের মধ্যে পার্থক্য কি? ওই যন্ত্রে ছিল একটি মাত্র উত্তল লেন্স, কিন্তু এই জটিল অনুবীক্ষণ যন্ত্রে উত্তল লেন্স হবে কয়টি? 2টি। এই যে একটা উত্তল লেন্স, এটা একটা উত্তল লেন্স। আমি তোমাদের দেখার সুবিধার জন্য যন্ত্রটা তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো, এইখানে যে গেলে তাকিয়ে লক্ষ্য করো। হ্যাঁ, এইখানে তোমরা অবশ্যই, আমার ধারণা যে তোমরা অলরেডি বায়োলজি ল্যাবে কিছু প্র্যাকটিক্যাল করছো, এভাবে চোখ রেখে প্র্যাকটিক্যাল করছো। এই যে চোখটা রাখি, এইখানে কিন্তু একটা লেন্স আছে, এইখানে একটা লেন্স, অপর দিকে এই যে এইখানে কিন্তু একটা। হ্যাঁ, এখানে 3টা আছে, কিন্তু আমরা একসাথে কিন্তু একটা ব্যবহার করি। ঘুরায় দিলে তুমি এটা ব্যবহার করতে পারো, ঘুরায় দিলে এটা ব্যবহার করতে পারো, কিন্তু একসাথে আমরা কয়টা লেন্স ব্যবহার করব? আমরা কি 2টি। তাহলে এখানে চোখ রেখে যে লেন্সটা ব্যবহার করি, চোখ মানে নেত্র, তাহলে এই লেন্সটাকে বলা হয় অবিনেত্র লেন্স। আর এইখানে সাধারণত আমরা কি কোনো না কোনো, এখানে ধরো এই বস্তুটা রেখে আমরা এখানে পাটটা নিব। তাহলে এই যে বস্তুর কাছে যে লেন্সটা, এই লেন্সটাকে বলা হয় অবিলক্ষ্য লেন্স। এই যে লেন্সে এত জটিল মনে হয়, আসলে কিন্তু কাজ করতেছে মূলত এই 2টা লেন্স, এই লেন্স আর বাকিগুলো স্ট্যান্ড বা এটা ব্যালেন্স করার জন্য, ওঠানামা করার জন্য কিছু স্ক্রু টু এগুলো আছে। আসলে মূলত হচ্ছে 2টি উত্তল লেন্স। তাহলে আমরা কি বলতেছি? যে জটিল অনুবীক্ষণ যন্ত্র মূলত হচ্ছে অতি ক্ষুদ্র জিনিসকে বড় করে বিবর্ধিত করে দেখার জন্য যে যন্ত্রটা, সেটি হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রে কয়টা উত্তল লেন্স ব্যবহার করা হয়? 2টা। একটা লেন্সের নাম হচ্ছে অবিলক্ষ্য লেন্স, যেটা লক্ষ্য বস্তুর কাছে থাকবে, আর একটা হলো অবিনেত্র লেন্স, যেখানে আমরা চোখ রেখে দেখব, যেখানে চোখ রেখে আমরা দেখব। এই তো একটু আগে বলছি, অন্যান্য কিছু যাই থাকুক, মূলত হচ্ছে 2টি লেন্স। আচ্ছা, তাহলে এই যন্ত্রের সাহায্যে যে আমরা বিবর্ধন পাবো, কত গুণ বিবর্ধন পাবো, সেটা আমরা কেমনি হিসাব করব, সেই হিসাবে আমরা আসতেছি। খুবই সহজ। জটিল নাম থাকলেও এটার আরেক নাম অবশ্য যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। যাই হোক, এটা নামে জটিল হইলেও আসলে এতটা জটিল না। দেখো, আমরা আসি, আমরা জানি, লিখি, আমরা জানি বিবর্ধন
বিবর্ধন এম ইকুয়াল টু, বিবর্ধন ইংরেজি কি একটু আগে বলছি ম্যাগনিফিকেশন, আর বিবর্ধনের সংজ্ঞাটা কি বলছি, বিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকেই বিবর্ধন বলে। তো দেখো এইখানে যে দুইটা লেন্স, এটা ও লেন্স, ওর সামনে একটা ক্ষুদ্র বস্তু রাখছি পিকিউ, এই লেন্সের ভিতর দিয়ে আলো যাওয়ার পর এখানে কি একটা বিম্ব গঠিত হয়েছে, এর তুলনায় একটু বড় হয়েছে। এই লেন্সের জন্য এটা হলো বস্তু, এটা হচ্ছে বিম্ব। এই বিম্বটাই এই লেন্সের জন্য বস্তু হিসাবে কাজ করবে। তাহলে এই লেন্স যে যখন আলো যাবে দেখা যায় মিলিত হয় না, তখন এদেরকে কি পিছন দিকে বর্ধিত করে এখানে মিল করছি। তো মিল করলে এখান থেকে পিকিউ P2 Q2 যে লম্ব টানি, তাহলে এটার আবার বিম্ব গঠিত হলে এটা। তার মানে এখানে তোমার কয়বার বিবর্ধন হয়েছে, দুইবার। এই লেন্স এই পিকিউকে একটু বড় করে P1 Q1 করছে, এই লেন্স এটাকে আরও বড় করে P2 Q2 করছে। তাহলে ফাইনালি দেখো এই ছোট্ট বস্তুটাকে এত বড় দেখবো 10 গুণ 20 গুণ বড় করে দেখা সম্ভব হয়। হ্যাঁ, যেখানে সরলনবীক্ষণ যন্ত্রের সাহায্যে 2 4 5 গুণ করা যায়, এটা 10 গুণ 20 গুণ 100 গুণ এবং কি 300 গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এটা আমরা দেখব সমীকরণটার মধ্যে যে ফোকাস দূরত্ব কেমন নিলে, বস্তুর দূরত্ব কেমন নিলে বিবর্ধনটা কেমন পাওয়া যায়, এটা রিলেশনটা আমরা দেখতে পারব। ওকে, আমরা বিবর্ধনের সংজ্ঞা থেকে জানি যে বিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্য, তাহলে চূড়ান্ত বিম্বটা হচ্ছে P2 Q2, তাহলে আমরা লিখতেছি P2 Q2 বাই হচ্ছে PQ, বিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য অনুপাত। তাহলে ভা M ইকুয়াল টু P1 Q1 বাই PQ গুণন এইখানে P2 Q2 বাই হচ্ছে P1 Q1। এখানে কি করলাম, P1 Q1টা একটা বাড়তি দিছি, এই উপরেও দিলাম নিচেও দিলাম, বাকি তো P2 Q2 বাই PQ এটা তো আছে, লেখা যাবে না, লেখা যাবে। তাহলে এইখানে যদি আমরা এইটুকু আর এইটুকু লক্ষ্য করি, তাহলে লেখা যাবে M ইকুয়াল টু M1 গুণন M2। M1 কি, এইটা হচ্ছে প্রথম লেন্স বা অভিলক্ষ্য লেন্স দ্বারা বিবর্ধন। কি এই লেন্সের জন্য এটা হলো বিম্ব, এটা হলো বস্তু, এই যে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য বিবর্ধন। দ্বিতীয় লেন্সের জন্য এটা হলো বিম্ব আর এটা হলো বস্তু, তাহলে এখানে বিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাত। এইখানে একটা গুরুত্বপূর্ণ তোমার MCQ আসে, হ্যাঁ, বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, যে একটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বলতে নিচের কোনটি বোঝায়, বলতে পারে দুইটি কি অভিলক্ষ্য এবং অভিনেত্রী লেন্সের বিবর্ধনের যোগফলের সমান, বিয়োগফলের সমান, গুণফলের সমান, ভাগফলের সমান। হ্যাঁ, মোট বিবর্ধন কিন্তু যোগফলের সমান না বা বিয়োগফলের সমান না, এটা হচ্ছে কি গুণফলের সমান। এটা আমরা একটা নলেজ রাখবো। এখন M1 এবং M2 তৈরি করে এখানে বসাই দেবো, হয়ে যাব, খুবই সহজ, 2-4 মিনিটের মধ্যে আমরা করে ফেলবো। আবার লিখতে পারি বা আমরা জানি লিখতে পারি, আমরা জানি 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f। কে, এটা তো একটা লেন্স, এটা একটা লেন্স, তাহলে লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ 1/b প্লাস 1/u ইকুয়াল টু কি 1/f লেখা যাবে। তা আমরা ও লেন্স মানে অভিলক্ষ্য বা লক্ষ্যবস্তু ইংরেজি কি অবজেক্ট, তাহলে অবজেক্ট থেকে ও লিখছি, আর চোখ ইংরেজি আই, সর্বশেষে এইখানে চোখ রেখে দেখা হয়, এই কারণে এটাকে আমরা আই লেন্স বা অভিনেত্র লেন্স বলি। ওকে, তো আমরা একটা একটা করে কাজ করবো। M1 M2, M1 হলো প্রথম লেন্সের জন্য, M2 হচ্ছে দ্বিতীয়। প্রথমটার জন্য আগে করি, কাজে BO দিলাম, ও দিয়ে বোঝাইলো কি অবজেক্ট লেন্সের জন্য, অভিলক্ষ্য লেন্সের জন্য। ওকে, উভয় পক্ষরে BO দ্বারা গুণ করে দেই, তাহলে BO কাটা যাবো, এখানে বিওটা রয়ে যাবে, BO বাই ইউ, এখানে BO বাই F, বা মাইনাস BO বাই ইউ সমান 1 মাইনাস BO বাই F। তাহলে এইখানে তুমি সমীকরণ নাম্বার এটা দাও বা লিখে ফেলো যে সুতরাং M1 ইকুয়াল টু 1 মাইনাস BO বাই F। তাহলে M1 কিন্তু আমরা পেয়ে গেলাম কি, BO বাই ইউ, ওই যে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, যেমন বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব বিবর্ধন একটু আগে আলোচনা করছি। তাহলে এইখানে বিম্বের দূরত্ব কোন লেন্সের জন্য, ও লেন্সের জন্য বিম্বের দূরত্ব, ও লেন্সের জন্য বস্তুর দূরত্ব, এই দুটোর অনুপাতই হচ্ছে বিবর্ধন। তাহলে আমরা এরপরে আসি এদিকে, বলি যে অনুরূপভাবে পাই কি পাই, M2 ইকুয়াল টু, বা অভিনেত্র লেন্সের জন্য
অভিনেত্র লেন্সের জন্য অভিনেত্র লেন্সের জন্য M2 ইকুয়াল টু তাহলে 1 মাইনাস বি বাই এফ ই লেন্সের জন্য, হ্যাঁ, দ্বিতীয় লেন্স বা ই লেন্সের জন্য এখানে M2 দিছি বা ই দিয়ে প্রকাশ করছি। এই যে M1 M2 পাইলাম, এটা একে বসায় দিই, তাহলে সুতরাং সমীকরণ 1 হতে পাই, বা 1 নং সমীকরণে ওই মান বসিয়ে পাই M1, বা এরকম লিখতে পারো 1 নং সমীকরণে M1 ও M2 এর মান বসিয়ে পাই। তাহলে M1 আর M2 মান যদি বসিয়ে দিই কি পাইতেছি চূড়ান্তভাবে, হ্যাঁ, M1 গুণন M2, তাহলে M1 হচ্ছে এটা 1 মাইনাস বিও বাই এফও, এখানে 1 মাইনাস বি বাই এফ। ওকে, আমাদের এটা একটা কিন্তু সমীকরণ হয়ে গেল, এটা একটা সমীকরণ হয়ে গেল। এটা দিয়ে আমরা অনেক জটিল অনুবীক্ষণ যন্ত্রে কি বিবর্ধনের সমীকরণ আমরা ব্যবহার করে অনেক উচ্চতর দক্ষতার উত্তর দিতে পারবো। তো এই সমীকরণটা তুমি চাইলে আরেকটু বদলায় নিতে পারো। কেমন, যে ভা দিয়ে যদি লেখো এম ইকুয়াল টু মাইনাস বিও বাই ইউ ইন্টু 1 প্লাস ডি বাই এফ। এটা কেমনে লেখলাম দেখো, একটু আগে যে এখানে আমরা কাজটা করছি কি পাইছি, এই যে M1 এর আগের লাইনটা 1 মাইনাস বিও বাই এফও যে কথা, মাইনাস বিও বাই ইউ একই কথা, এটা তাহলে এই যে 1 মাইনাস বিও বাই এফওর বদলে কিন্তু আমরা মাইনাস বিও বাই ইউ দিতে পারবো। অন্য কথা হলে একবার এটা লেখলাম, আবার কেন এটা ফেরত আসবো, এটা একটা মনে মধ্যে প্রশ্ন থাকতে পারে। আসলে আমাদের এক এক সময় প্রশ্নের কন্ডিশনে এক এক রাশির মান দেওয়া থাকে। যদি দেওয়া থাকলো তোমার এই ফোকাস দূরত্ব আর বিম্বের দূরত্ব, তাহলে এটা দিয়ে করে ফেলবা। আর দেখলা ফোকাস দূরত্ব দেওয়া নাই, তাহলে বস্তুর দূরত্ব বিম্বের দূরত্ব, তাহলে এটা দিয়ে করবা, মানে তোমার অপশন, কখনো এটা ব্যবহার করতে পারবা, কখনো এটা। আরেকটা বিষয়, এখানে মাইনাস বি এর বদলে কেন ডি দিলাম, এটা একটু আগে সরল অনুবীক্ষণ যন্ত্রে আলাপে আমরা করছি, যে ডি দিয়ে কি বোঝায়, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। তা আমরা এর আগেও আমরা বলছি যে একটা যন্ত্র নিয়ে যখন আমরা কাজ করি, হ্যাঁ, একবারে কিন্তু চোখ লাগাইয়া দেখি, তাহলে এইখানে কিন্তু তোমার এই যে বিম্বটা গঠিত হবে, লেন্স থেকে বিম্বের দূরত্ব যে কথা, ওই চোখ যেহেতু প্রায় লাগালাগি থাকে, চোখ থেকে বিম্বের দূরত্ব একই কথা। তো চোখ থেকে আমরা তো ঘুরায় ঘুরে এমন জায়গায় দেখি যাতে যেখানে কি সবচাইতে কি স্পষ্ট দেখা যায়। তাহলে এটি স্পষ্ট দর্শনের দূরত্ব, এটি হচ্ছে কি আমাদের বিম্বের দূরত্ব। এটা কোন লেন্সের জন্য, ই লেন্সের জন্য বিম্বের দূরত্ব, তাই এটা কিন্তু মাইনাস বি ই লেন্সের জন্য। তো এইখান থেকে চোখের দূরত্ব তথা এটার দূরত্ব এক জিনিসই, তাই এখানে মাইনাস বি এর বদলে কি দিলাম, ডি। আর একটা বিষয়, পরীক্ষায় কখনো কখনো প্রশ্নের মধ্যে বলতে পারে যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয় করো। তো একটু আগে বলছি, যন্ত্রের মধ্যে আনুষঙ্গিক যাই থাকুক না কেন, প্রকৃতপক্ষে যন্ত্র হচ্ছে আমাদের কি দুইটি লেন্স, এই দুই লেন্সের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে কি যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে যন্ত্রের দৈর্ঘ্য হিসাবে লিখব তাহলে জটিল অনুবীক্ষণ যন্ত্রের দৈর্ঘ্য যদি আমরা বলি এল, দৈর্ঘ্য লেন্থ এল ইকুয়াল টু, দেখো এইখানে এই লেন্স থেকে এই লেন্সের দূরত্বটাকে একটু ছোট করে লিখছি, হয়তো দেখতে সমস্যা হতে পারে। এটা হলো C1 আর এটা হচ্ছে কি C2, মানে আলোক কেন্দ্র, এটার আলোক কেন্দ্র থেকে এটা আলোক কেন্দ্র। তাহলে এখানে C1 C2 সমান লেখা যায় C1 Q1 প্লাস C2 Q1, কি C1 Q1 যোগ C2 Q1, এটার যোগফল আর এটার যোগফলই হচ্ছে C1 C2। তো C1 Q1 এটা প্রথম লেন্সের জন্য কি বিম্বের দূরত্ব, কারণ এই লেন্স হইলে বস্তু, এখানে বিম্ব গঠিত হয়েছে এটা, তাহলে প্রথম লেন্সের জন্য এটা হচ্ছে বিম্বের দূরত্ব। তো বিম্বের দূরত্ব কি দিয়ে প্রকাশ করি, বি দিয়া, কোন লেন্সের জন্য, ও লেন্সের জন্য, এখানে প্লাস এইটার জন্য যেটা বিম্ব হইল, দ্বিতীয় লেন্সের জন্য এটা কি বস্তু হিসাবে কাজ করবে। তাহলে বস্তু হিসাবে কাজ করলে এই বস্তুটা C2 Q1 মানে কি ই লেন্সের জন্য বস্তুর দূরত্ব। তো বস্তুর দূরত্ব আমরা কি দিয়ে প্রকাশ করি, ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে এইখানে হচ্ছে ইউ, তাহলে তুমি দিলাই। তাহলে এই সমীকরণটাও আমাদের মনে রাখবো, যে যদি বলে যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয় করো বা দৈর্ঘ্যই দেওয়া আছে, ওখান থেকে লিখলে মান বের করুন লাগে। হ্যাঁ,
তা আমরা এই ধরনের একটা আমরা গাণিতিক সমস্যা আজকে দেখব, একটা সৃজনশীল দেখব। এই 5 মিনিটের মধ্যে আমরা দেখা যাব যে ক্লাস শেষ করে দিতে পারব। ওকে, তাহলে বিবর্ধনের সমীকরণ মনে আছে তো? একটু পরেই কিন্তু দরকার পড়বে। হ্যাঁ, এরকম যন্ত্রের দৈর্ঘ্য এগুলো আমাদের যেন মনে থাকে। আচ্ছা, এখানে প্রশ্ন এটা দিয়ে চালিয়ে দিই যে একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রের বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রীর ফোকাস দূরত্ব যথাক্রমে যথাক্রমে মনে করো 4 মিলিমিটার ও 5 সেন্টিমিটার লিখলাম। যদি অভিলক্ষ হতে 6 মিলিমিটার দূরে বস্তু রাখা হয় তবে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে চূড়ান্ত বিম্ব গঠিত হয়। এরকম প্রশ্ন করলো। এখন এখান থেকে তোমার কাছে চাইলেও কয়েকটা প্রশ্ন চাইতে পারে, যেমন যন্ত্রের বিবর্ধন নির্ণয় করো, বা যন্ত্র দ্বারা বস্তুর এখানে 20 গুণ বিবর্ধন পাওয়া সম্ভব কিনা যাচাই করো, কিংবা যন্ত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। এরকম প্রশ্ন তোমাকে করতে পারে। তাহলে যাই হোক, আমরা যদি বলি প্রথমে এইখানে প্রয়োগমূলকে যে যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয় করো, উচ্চতর দক্ষতার প্রশ্নটা আমি এইখানে লিখে দিচ্ছি। যন্ত্রটি দ্বারা 20 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে কিনা বিশ্লেষণ করো। এরকম প্রশ্ন তোমাকে করতে পারে। যন্ত্রটি দ্বারা 20 গুণ বড়, মানে যে জিনিসটা সরছে 20 গুণ বড় দেখা যাবে কিনা, এইখানের যে কন্ডিশন। তো প্রথমে যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয়। একটু আগে আমরা বলছি, দেখো ঘয়ের উত্তর আসি কি আমরা জানি যন্ত্রের দৈর্ঘ্য L ইকুয়াল টু কি বলো, এইটার দূরত্ব। তাহলে একটু আগে কি পাইছি, এই দূরত্ব যোগ এই দূরত্ব। তাহলে এটা হচ্ছে এটার জন্য বিম্বের দূরত্ব, এটার জন্য বস্তুর দূরত্ব। এটার বিম্বের দূরত্ব ও লেন্সের জন্য বিম্বের দূরত্ব হচ্ছে BO প্লাস UE। এই চিত্রটা কিন্তু তোমার মাথায় থাকতে হবে, কিংবা একে একে বুঝতে হবে, কারণ তোমার এই কন্ডিশনগুলো বুঝতে গেলে এই চিত্রটা তোমার নলেজে রাখা দরকার। প্র্যাকটিস করবা, প্রথম কঠিন লাগতে পারে, কিন্তু 2-4 বার লিখলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয়, এখানে যা যা দেওয়া আছে এগুলো সাজাইতে হবে। সেগুলো যে আমরা সাজাই, তাহলে এগুলা সাজাইলে আমরা কোথায় সাজাই দেখো, এইখানে যদি আমি লিখি সংক্ষেপে, প্রথমে কি আছে, অভিলক্ষ অভিনেত্রীর ফোকাস দূরত্ব। অভিলক্ষ মানে কি, অবজেক্ট লেন্স এফও সমান কত, 4 মিলিমিটার, তাই না? 4 মিলিমিটার। সবরই একক, যেহেতু এটা মিলিমিটার, এটা সেন্টিমিটার, আবার মিলিমিটার, সব আমরা সেন্টিমিটার ব্যবহার করি, তাহলে উত্তরগুলো সেন্টিমিটার পাবো। তাহলে 0.4 সেন্টিমিটার। এফই সমান
কত 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার লাগলাম। তারপরে ও বিলক্ষ্য হতে 6 মিলিমিটার দূরে বস্তু রাখা হলো। এই যেটা ও বিলক্ষ্য, এই যে বস্তুটা যে রাখছি এখান থেকে কয় মিলিমিটার দূরে, 6 মিলিমিটার দূরে। তাহলে ও বিলক্ষ্য থেকে এত দূরে বস্তুর দূরত্বটা আমরা কি দিয়ে প্রকাশ করি, ইউ। কোন লেন্সের জন্য, ও লেন্সের জন্য। তাহলে ইউ ও সমান হচ্ছে 6 মিলিমিটার, সমান আমরা কি লিখব 0.6 সেন্টিমিটার, 0.6 সেন্টিমিটার। আর ডি এর মান তো তোমাদের জানাই আছে, ওটা পরে লিখবা, অসুবিধা নেই। আচ্ছা, এখন এইখানে লক্ষ্য করো আমাদের কিন্তু বিও এবং ইভি কোনোটাই নাই। তাহলে আমরা কেমনে কি করব? তবে আরেকটা বিষয় দেওয়া আছে এখানে, দেখো এখানে যে আমি বলি যে এখানের মধ্যে যে -বি সমান ডি সমান কিন্তু 25 সেন্টিমিটার কি বলে দেওয়া আছে, স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে কিন্তু চূড়ান্ত বিম্ব। চূড়ান্ত মানে কি ফাইনাল, এখানে একটা বিম্ব হয়েছে পরে আবার এখানে। তাহলে এই চূড়ান্ত বিম্বটা এটা কিন্তু এই লেন্সের জন্য। তাহলে এটা হলো মাইনাস কেন, পিছনে টাইনা নিয়ে এখানে মিল করছি, অবাস্তব বিম্ব হয়েছে, অবাস্তব। আর এটা ডি কেন, চোখ এখান থেকে কি এই বিম্বটাকে সবচাইতে স্পষ্ট দেখতে পাইছে। তাহলে এই বিম্বের দূরত্ব মানে স্পষ্ট দর্শনের কি নিকটতম দূরত্ব। তাহলে আমাদের দেখো এখানে বিও দরকার, বিও নাই, ইউই দরকার, সেটাও নাই। কিন্তু নাই কারণে আমরা হতাশ হওয়া যাবে না, আমরা সবই পাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এইখানে এটাও মুছে রাখি আপাতত। এইখানে আমরা বের করব এইখানে যেটা, বা উপরে প্রশ্নগুলা মুছে দিলেও হবে। আচ্ছা, তো এইখানে আছে তোমার দেখো ইউও এফও, ইউও আর এফও থেকে কিন্তু বিও পাওয়া যাবো, যে আবার কি জানি 1/বিও প্লাস 1/ইউ ইকুয়াল টু হচ্ছে 1/এফ। তাহলে বিওর মান কত, বিওর মান বের করব, প্লাস ইউ এর মান কত 0.6 ইকুয়াল টু 1/এফ হচ্ছে 0.4। তো এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কিন্তু বিওর মান পাবা, বিওর মান পাবা। তাহলে বা 1/বিও ইকুয়াল টু কি 1 0.2 ভাগ করলে কি পাবা 2.5, 2.5 ক্যালকুলেশন করো, হ্যাঁ 2.5 পাবা। আর 1/6.6 ভাগ করলে কি পাবা, দেখবা যে পয়েন্ট, ক্যালকুলেশন করো 1.666 এরকম পাবা। তে বা 1/বিও ইকুয়াল টু পাবা তুমি ক্যালকুলেশন করলে 0.8333 এরকম। তাহলে ফাইনালি তুমি বিও ইকুয়াল টু পাবা, দেখো ক্যালকুলেশন করে 1.2 সেন্টিমিটার। তাহলে আমরা বিও পেয়ে গেলাম। আমার দরকার কি, ইউ ই। ওই যে এফ ই আছে, বি আছে, তাহলে ই পাবো। উপরেরটুকু মুছে ফেলতেছি, প্রশ্ন তো তোমরা অলরেডি দেখছো। আমরা এরপরে ওইখানে চলে যাই আবার 1/বি প্লাস 1/ইউ ইকুয়াল টু কি জানি 1/এফ। তাহলে কোন লেন্সের জন্য, এবার ই লেন্সের জন্য ই লাগাই দিলাম। আমরা কি চাই, ইউই, তাহলে ইউইটার বাম পাশে রাখি, সমান 1/এফই মাইনাস 1/বি, বা 1/ই ইকুয়াল টু 1/এফই, এফ এর মান কত 5, মাইনাস প্লাস দিলাম মাইনাস বি এর বদলে কিন্তু 25, তাহলে দিলাম 25। ক্যালকুলেশন করো, বা 1/ইউই ইকুয়াল টু 25 লসাগু নিলে এখানে 5 + 1, তাহলে ইউই ইকুয়াল টু হচ্ছে 25/6। সুতরাং ইউই ইকুয়াল টু হচ্ছে 4 পয়েন্ট, ক্যালকুলেটার চাপলে একটা এরকম আসবে 4.167 এরকম সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু অলরেডি বিও পেয়ে গেছি আর ইউ পেয়ে গেছি। তাহলে এই মানটা এখন আমরা বসায় দিলে এখন হয়ে যাবে। তাহলে একে বসায় দিই ইউ আর, তাহলে সুতরাং 1 নং হতে পাই এল ইকুয়াল টু কি ছিল, বিও প্লাস ইভি। তাহলে বিও হচ্ছে 1.2
আর ইউই হচ্ছে 4.167। সুতরাং এল ইকুয়াল টু 5.367 এত সেন্টিমিটার। এভাবে যন্ত্রের দৈর্ঘ্য বের করলাম। যন্ত্রের দ্বারা 20 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে কিনা, এটা খুবই সহজ। যন্ত্রের দ্বারা এটা মুছে ফেললাম, কিংবা এখানে লিখি গ নাম্বার। বলো, একটু আগে আমরা বিবর্ধন পড়ছি, যে আমরা জানি কি বিবর্ধন পড়ছি, এম ইকুয়াল টু মাইনাস ভিও বাই ইউ ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই। বসায় দাও। বলো, একটু আগে বিওর মান কত পাইছিলাম? একটু আগে আমরা বিওর মান পাইছিলাম কত? 1.2। আর ইউ এর মান কত পাইছিলাম? এটা হচ্ছে তোমার পাইছিলাম যে ইউ ওর মান পাইছি আমরা সম্ভবত ইউও, এই যে ইউ এর মান এই যে এখানে 0.6 দেওয়াই আছিল। 1 প্লাস ডি বলতে স্পষ্টদর্শন নিকটতম দূরত্ব 25, আর এফ এর মান হচ্ছে 5। তাহলে এখানে পাচ্ছি, এটা কাটলে 2, আর এখানে 5 5 25 গুণ 6 সমান হচ্ছে -12। -12, কারণ বিম্বটা উল্টা অবাস্তব হয়েছে, এই কারণে মাইনাস। হ্যাঁ, তাহলে তুমি যদি মডুলাস বলো, তোমরা অলরেডি গণিতে পড়ছো, মডুলাস মানে পরম মান, কত গুণ বেশি, প্লাস মাইনাস না, খালি মানের মানটা কত গুণ, সমান কিন্তু 12। তাহলে কত গুণ বিবর্ধন পাইলাম আমরা? 12 গুণ। আগের প্রশ্নে কি করছিল? যন্ত্রটি দ্বারা 20 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে কি? তা আমরা বলবো যে না। হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত অনুবীক্ষণ যন্ত্র দ্বারা 12 গুণ বিবর্ধন পাওয়া যাবে, কিন্তু 20 গুণ বিবর্ধন পাওয়া যাবে না। তো আজকে আর পড়াচ্ছি না, কারণ অলরেডি অনেক সময় চলে গেছে। আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা বিভিন্ন বইয়ে দিয়ে প্র্যাকটিস করো। সমস্যা হওয়ার কথা না, সমস্যা হলে জানাবা, ইনশাল্লাহ সেগুলো সলভ করে দিব। তোমাদের ঈদের আগে হয়তো আর ক্লাসে দেখা হচ্ছে না। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আর সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, আর সাবধানে থাকবা। আমার জন্য দোয়া করো। সবাইকে এই বলে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।